আচ্ছা, আমাদের এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 10, অধ্যায়ের নাম হচ্ছে স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ অধ্যায়ের যে টাইপের ম্যাথগুলো আসে আমরা টাইপ ভিত্তিক ম্যাথগুলা করার চেষ্টা করব। তো আজকে একটা ম্যাথ আমি লিখে রাখছি, একটা উদ্দীপক থেকে মোটামুটি 4টা কোশ্চেন লেখা হয়েছে। এই টাইপের কোশ্চেন সব থেকে বেশি এই অধ্যায়ে আসে। আরো কিছু আছে বস্তুর আকার বা আকৃতি সহকারে যদি থাকে তখন সামান্য একটু হিসাব নিকাশের পরিবর্তন হয়। তো তখন কিভাবে কি করব সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে ক্লাসের ভিতরে আলোচনা করব। তো আজকে আমাদের প্রথমে যে উদ্দীপকটা লেখা আছে সেখানে আছে হচ্ছে 120 কুলম ও -60 কুলম চার্জ বিশিষ্ট দুইটি বস্তু পরস্পর হতে 2 মাইক্রোমিটার দূরত্বে অবস্থিত। প্রথম কোশ্চেনে বলছে এফ ইকুয়ালস টু হোয়াট। এফ মানে দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল বল, অর্থাৎ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা বিকর্ষণ বল। তাহলে সেই বল আমরা কিভাবে বের করব, এটা আমি এখানেই করে দিচ্ছি, খুবই ছোট্ট জায়গা লাগবে। তো প্রথম কোশ্চেনের অ্যান্সার দেখো, দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয়ের জন্য বিজ্ঞানী কুলম্বের একটা সূত্র আছে। তো বিজ্ঞানী কুলম্ব তার সূত্রতে বলছিল এফ ইকুয়ালস টু সি কিউ1 কিউ2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তোমাদের বইয়ে এই সিটাকে কি আকারে লেখা আছে মনে আছে তো? কে আকারে লেখা আছে। তো তুমি যদি মনে চাও যে ভাই আমি কে দিয়ে লিখবো, কোনো সমস্যা নেই। যদি মনে করো সি দিয়ে লিখবো তাতেও কোনো সমস্যা নাই। তাহলে এই মানটা কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। এখন কিউ1 মানে একটা চার্জের মান কত? 120 কুলম। কিউ2 অর্থাৎ আরেকটা চার্জ, সেটা কত? সেটা হচ্ছে -60 কুলম। এখন দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, দেখো দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব 2 মাইক্রোমিটার। এখন এই মাইক্রোমিটার থাকলে অবশ্যই সেখান থেকে মিটারে কনভার্ট করতে হবে। তো মাইক্রোমিটার থেকে মিটারে কনভার্ট করার প্রক্রিয়া হচ্ছে 10⁻⁻6 দ্বারা গুণ করতে হয়। যদি 10⁻⁻6 দ্বারা গুণ করি তাহলে মাইক্রোমিটার থেকে মিটারে কনভার্ট হয়ে যাবে। এখন দেখো সমস্ত মান আছে, আমি জাস্ট একটু বসাই দিব। সি এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹, কিউ1 এর ভ্যালু হচ্ছে 120, কিউ2 এর ভ্যালু আমি শুধু 60 বসাইলাম। তোমাদের কি মনে আছে যে আমরা কেন শুধু 60 বসাইতাম? দেখো আমাদের কিন্তু এখানে -60 ছিল, আমরা +60 কেন বসাচ্ছি? তার কারণ আমরা বলের মান বের করতেছি। আমরা কি করতেছি? বলের মান বের করতেছি। তো বলের মান, বল হচ্ছে একটা ভেক্টর রাশি, কোনো ভেক্টর রাশির শুধু মান ঋণাত্মক হয় না আসলে। তোমাদের বইয়ে যদিও বা এখানে মাইনাস সহ করা হয়েছে, তারপরে বইয়ে লেখা হয়েছে যে বলের মান যদি মাইনাস হয় তাহলে সেটা হচ্ছে আকর্ষণ বল, আর বলের মান যদি প্লাস হয় তাহলে সেটাকে বলতেছে তারা বিকর্ষণ বল। এখন দেখো এই জিনিসটা আমাদের প্লাস মাইনাস দিয়ে হিসাব করা লাগবে এমন কোনো কথা না। আমরা জানি যে সমধর্মী চার্জ সবসময় বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ সবসময় আকর্ষণ করে। তাহলে দেখো এখানে যে দুইটা চার্জ আছে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তা আমরা এমনি বলতে পারি একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে সবসময় কি করবে? আকর্ষণ করবে। তার জন্য আমাকে মাইনাস দেয়া লাগবে এমন কোনো কথা না। কেউ একজন এটা একটু ক্যালকুলেট করে অ্যান্সারটা আমাকে বলো, তাহলে আমাকে ক্যালকুলেটর দাও। 1.62 × 10⁻25 নিউটন। অবশ্যই পাশে লিখে দিবা এটা কি ধরনের বল, অবশ্যই পাশে লিখে দিবা এটা আকর্ষণ বল। আমি আবারও বলতেছি, বইয়ে মাইনাস সহ করা আছে, মাইনাস দেখে ওরা বলে যে এখানে বলের মান ঋণাত্মক তাই আকর্ষণ বল। তবে তোমরা একটু জেনে রাখো যে বলের মান, বল হচ্ছে ভেক্টর রাশি, কোনো ভেক্টর রাশির শুধু মান কখনো ঋণাত্মক হয় না, তাই মাইনাস অ্যাভয়েড করব। এই বলের প্রকৃতি আমরা পাশে অবশ্যই লিখে রাখবো। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন সলভ। এই অধ্যায়ে যখন তুমি বোর্ড কোশ্চেন সলভ করতে যাবা ম্যাক্সিমাম সৃজনশীলেরই গ নাম্বারে দেখবে এরকম বল কোথাও না কোথাও বের করতে বলছে, অনেকগুলাতেই আছে। তো এই জন্য আশা করা যায় এগুলো ভুল আমরা করবো না। ওকে, 1 নাম্বার কোশ্চেন হওয়ার পরে আমরা চলো 2 নাম্বার কোশ্চেনের দিকে যাই। 2 নাম্বার কোশ্চেনে আমাদেরকে কি বলছে? বলছে চার্জ দ্বয়কে স্পর্শ করিয়ে আবার আগের অবস্থানে নিয়ে গেলে ক্রিয়াশীল বলের কিরূপ পরিবর্তন হবে। তো দেখো বলের পরিবর্তন বের করতে বলছে। পরিবর্তন বের করতে কমপক্ষে কয়টা রাশির মান দরকার হয় বলতো? 2টা রাশির মান দরকার হয়। পরিবর্তন বের করতে কমপক্ষে কয়টা রাশির মান দরকার? 2টা। অর্থাৎ প্রথমে কত ছিল পরে কত হইছে। প্রথমে ক্রিয়াশীল বল কত ছিল সেটা কিন্তু 1 নাম্বার কোশ্চেনে আমরা অলরেডি বের করে ফেলছি। এখন পরবর্তীতে ক্রিয়াশীল বল কত হবে সেটা বের করা উচিত। এখন পরবর্তীতে বল বের করার জন্য কি কি শর্ত মেনে নেওয়া লাগবে সেটা একটু দেখি। বলছে চার্জ দ্বয়কে স্পর্শ করিয়ে আবার আগের অবস্থানে নিয়ে আসবে। এখন দুইটা চার্জিত বস্তু, তাদেরকে যদি স্পর্শ করাও তাদের মধ্যে কিন্তু চার্জের আদান প্রদান ঘটবে। অর্থাৎ এখন একটা বস্তুর চার্জ আছে 120 কুলম আর একটা বস্তুর চার্জ আছে -60 কুলম। স্পর্শ করাইলে কিন্তু চার্জগুলোর এরকম থাকবে না, চার্জের আদান প্রদান হবে। কতক্ষণ পর্যন্ত এই আদান প্রদানটা হবে? যতক্ষণ না পর্যন্ত তাদের বিভব সমান না হয়ে যায়। আমরা এর আগের দিন দেখছিলাম বিভব পার্থক্যের কারণেই কিন্তু ইলেকট্রনের এইখানে ফ্লো তৈরি হয়, মানে উচ্চ বিভবের বস্তু থেকে নিম্ন বিভবের বস্তুর দিকে যায় তড়িৎ প্রবাহ, এবং নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায় হচ্ছে ইলেকট্রন। এই যে চার্জের ফ্লো, এটার কারণ কিন্তু বিভব পার্থক্য। তাহলে দুইটা চার্জিত বস্তুর বিভবের যদি কোনো পার্থক্য না থাকতো তাহলে কিন্তু এই আদান প্রদানটা হইতো না। তাহলে এখানে যেহেতু স্পর্শ
সরি, ক্রিয়াশীল বলের কিরূপ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই একই কথাটা কিন্তু আরেকভাবে আসতে পারে, স্পর্শ করিয়ে আগের জায়গায় নিয়ে গেলে যে এরকম হবে, তুমি যদি দুইটা চার্জকে পরিবাহী তার দ্বারা যুক্ত করো তাও কিন্তু একই ঘটনাই ঘটবে। পরিবাহী তার দ্বারা যুক্ত করলেও ওই তারের মধ্য দিয়ে চার্জের আদান প্রদান হবে। তাই স্পর্শ করিয়ে বলুক বা পরিবাহী তার দিয়ে বলুক, উত্তরটা কিন্তু সেম। তাহলে এখন এখানে আমরা বললাম যে বিভবের আদান পরিমাণ সমান না হওয়া পর্যন্ত চার্জের আদান প্রদান হবে। তাহলে এখন স্পর্শ করানোর পরে তাদের চার্জ কত হবে এটা বের করা উচিত। তার জন্য দেখো আমরা এখানে এসএসসি লেভেলে এত কষ্ট করে করব না, আমরা একটু সহজভাবে করব। কিভাবে করার চেষ্টা করব? চিন্তা করো যে দুইটা চার্জিত বস্তুর আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা কি দেয়া আছে? না। তাহলে আমরা কল্পনা করে নিব এই চার্জগুলো বিন্দু চার্জ। তোমাদের মনে থাকার কথা, যখন আমরা কুলম্বের সূত্র পড়ছিলাম তখন কুলম্বের সূত্রের বিবৃতি লেখা ছিল দুইটা বিন্দু আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল। অর্থাৎ চার্জগুলোকে বিন্দু আধান বা বিন্দু চার্জ কল্পনা করেই আমাদেরকে ম্যাথ করতে হবে। এখানে যেহেতু বস্তুর আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া নাই, তার মানে ধরেই নিব যে এটা কি আধান, এটা হচ্ছে বিন্দু আধান। তাহলে বিন্দু আধান হলে আমরা খুবই সহজভাবে করবো। এই যে চার্জ ভাগ হয়ে যাওয়ার ঘটনা, স্পর্শ করাইলে যে চার্জের পরিবর্তন হবে, এটা অতি সহজে কি করব। কিভাবে করব? মোট চার্জ সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। কি হবে? মোট চার্জ সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে দুইটা চার্জিত বস্তুকে যদি স্পর্শ করাই, তাদের আকৃতি যদি সেম হয়, তাহলে মোট চার্জ সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। কিন্তু মূল কারণ কি বলছি, মূল কথাটা কি, বিভব সমান না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে। তাহলে এখন আমরা আমাদের ম্যাথ অনুযায়ী কি বলতেছি যে এসএসসি লেভেলে মেইনলি বস্তুর আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া থাকে না। ধারণা দেওয়া না থাকলে কি হবে বলতো? বিন্দু আধান ধরতে হবে। বিন্দু আধান ধরলে কি হবে? মোট চার্জ সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখি স্পর্শ করানোর পরে কি হয়। স্পর্শ করানোর পর প্রথম বস্তুর চার্জ এবং দ্বিতীয় বস্তুর চার্জ কি হয়ে যাবে? সমান। কি জন্য বললাম? ওই যে বললাম মোট চার্জ সমান দুই ভাগে ভাগ হবে। মোট চার্জ সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে প্রথম বস্তুতে চার্জ অর্থাৎ বস্তু দ্বয়ের চার্জ তখন কত হবে? বস্তু দ্বয়ের চার্জ Q1 ইকুয়ালস টু হবে Q2। দুইটা চার্জ সমান হবে। আচ্ছা সমান হবে, ঠিক আছে, কত মানে কত হবে তাদের মান? বলতেছি কি মোট চার্জ সমান দুই ভাগে ভাগ হবে। তাহলে মোট চার্জ মানে কি? চার্জ দ্বয়ের যোগফল, আর সমান দুই ভাগে মানে ডিভাইডেড বাই 2। তাহলে ইজ ইকুয়ালস টু Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই 2। তাহলে এখন Q1 এর মান কত? 120। দেখো তো Q2 এর মান এখানে অবশ্যই কিন্তু -60 বসাইতে হবে। ভাইয়া আগের বার মাইনাস বসাইলেন না, এখন আবার কেন মাইনাস বসাচ্ছেন? চিন্তা করে, এবার কি তুমি বল নিয়ে পড়াশোনা করতেছো না চার্জ নিয়ে? চার্জ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি। চার্জ একটা স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশির মান মাইনাস হইতে পারে, ভেক্টর রাশির মান হয় না, স্কেলার রাশির হইতে পারে। এই জন্য এবার যোগ বিয়োগের সময় অবশ্যই প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস ব্যবহার করবা। তাহলে কত আসতেছে আসলে বলো তো? 30 কুলম্ব। তাহলে স্পর্শ করানোর পরে প্রত্যেকটার চার্জ কত হয়ে যাবে? 30। তাহলে প্রথম বস্তুর চার্জও 30 কুলম্ব, দ্বিতীয় বস্তুর চার্জটাও 30 কুলম্ব। তাহলে এখন আবার ক্রিয়াশীল বল বের করা যাবে না? বলতো এখানে দূরত্বের কোনো পরিবর্তন হবে কিনা? দূরত্বের কোনো পরিবর্তন এখানে হবে কিনা? দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব ছিল 2 মাইক্রোমিটার, এখনো কি 2 মাইক্রোমিটারই থাকবে নাকি কম বেশি হবে? এক্সাক্ট সেমই থাকবে। কেন হবে? দেখো বলছে আবার আগের অবস্থানে নিয়ে গেলে। কি বলছে? আবার আগের অবস্থানে, মানে 2 মাইক্রোমিটার দূরত্বে আবার নিয়ে যাইতে বলছে। তাহলে এক্ষেত্রে আবার ক্রিয়াশীল বল অতি সহজে বের করতে পারি। তাহলে এক্ষেত্রে ক্রিয়াশীল বল F প্রাইম দিলাম, C Q1 Q2 প্রাইম দিয়ে দিচ্ছি D এর উপর স্কয়ার। D এর বেলায় আর কিন্তু প্রাইম দেওয়ার প্রয়োজন হচ্ছে না, তার কারণ দূরত্বটা এক্সাক্ট সেম। ভালো কথা, কোথাও কোথাও D এর জায়গায় আর কিন্তু লিখতে পারে। আমি আর সাইড নোট এই ম্যাথে দিলাম না, একবার আমি দিয়ে ফেলছি। তা হচ্ছে 30 × 30 ডিভাইডেড বাই দূরত্ব কত ভাইয়া? 2 মাইক্রোমিটার, মানে 2 × 10⁻⁶, 2.025 × 10⁻24 নিউটন। আচ্ছা বলো তো এবার কি এটা আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল? বিকর্ষণ বল। তাহলে দেখো আমরা যদি বই ফলো করতাম তাহলে এটাও প্লাস এটাও প্লাস, প্লাস প্লাস বসাইলে অ্যান্সার আসতো প্লাস। বইয়ে বলা আছে যদি বলের মান প্লাস আসে তাহলে সেটা বিকর্ষণ বল। আমরা তো এমনি বলতে পারি, দুইটা যেহেতু সমধর্মী চার্জ হলে অবশ্যই চার্জটা কি হবে বলতো? বিকর্ষণ বল। অবশ্যই পাশে লিখে দিবা। আচ্ছা এবার বলের পরিবর্তন বের করতে বলছে। বলতো পরিবর্তন কয়ভাবে বের করা যায়? দুই ভাবে। কি কি? ভাগ করে এবং বিয়োগ করে। ভাগ করলে কতটুকু কত গুণ পরিবর্তন তা পাওয়া যায়, আর বিয়োগ করলে কতটুকু পরিবর্তন সেটা পাওয়া যায়।
তা আমরা কতটুকু পরিবর্তনটাই বের করে ফেলি, কতটুকু পরিবর্তন সেটাই বের করি। তাহলে এখানে আমরা কি করব, ডেল এফ পরিবর্তন। আচ্ছা এখন তুমি বলো তো বল কি আসলে বাড়ছে না কমছে? সংখ্যা ছাড়াও বলা যায়। দেখো তো কুলম্ব কি বলছিল, চার্জদ্বয়ের মধ্যবর্তী বল চার্জের গুণফলের সমানুপাতিক, মানে আধান দ্বয়ের মানের যে গুণফল তাদের সমানুপাতিক। অর্থাৎ আধান যত বেশি হবে বল তত বেশি, আধান যত কম হবে বল তত। দেখো তো আগে আধান বেশি ছিল না, এখন কি হয়ে গেছে? তাহলে এখন আসলে বলের মান কি হয়ে গেছে? কমে গেছে। কমে গেছে, বল তো বাড়েনি, বল তো কমে গেছে। তুমি দেখো এখানে পাওয়ার কত, 25, ওখানে পাওয়ার কত, তাহলে এই মানটাই তো বড়, ওইটাই তো কম। দূরত্ব তো চেঞ্জ হয়নি, তাহলে শুধু আধানের উপর ডিপেন্ড করে কিন্তু আমি কথাটা বলতে পারি। ঠিক আছে, তাহলে অবশ্যই পরবর্তী বলের মানটা কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে এখন তুমি যদি বিয়োগফলটাকে এইভাবে লেখো যে এফ প্রাইম মাইনাস এফ, তাহলে বলো তো মানটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? মানে পরেরটা মাইনাস আগেরটা করলে মানটা নেগেটিভ আসবে। আর এই যে পরিবর্তনের মান নেগেটিভ মানেই সেটা হ্রাস পাইছে, বুঝতে পারছো? পরিবর্তনের মান যদি নেগেটিভ আসে তার মানে ওটা কি হয়ে গেছে? হ্রাস পাইছে। আর যদি পজিটিভ আসে তাহলে বৃদ্ধি। তুমি এমনিতেই চিন্তা করো যদি বাড়ে তাহলে পরেরটাই তো বেশি হবে, পরেরটাই বেশি হবে, এই জন্য বিয়োগফল পজিটিভ হয়। আর তুমি যদি বুঝতে পারো যে ভাই আমি তো বুঝতেই পারতেছি, তাহলে আমি ইচ্ছা করে বড়টার সামনে ছোটটা পরে দিব, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি কি করবা, বড়টার সামনে ছোটটা পরে দিবা, ছোটটা আগে মানে এইভাবেই লিখবা নাকি বড়টা? আচ্ছা এইভাবে লিখি, তাহলে মান কিন্তু মাইনাস আসবে। আর মাইনাস মান দ্বারা তখন কি বোঝাচ্ছে? হ্রাস পাচ্ছে। পরিবর্তন যে কোনো জায়গায়, পরিবর্তন যদি পজিটিভ হয় তাহলে বৃদ্ধি, পরিবর্তন যদি নেগেটিভ হয় তাহলে হ্রাস। তাহলে এখন একটু মানটা বসাই, 2.025 ইন্টু 10⁻24 মাইনাস 1.62 ইন্টু 10⁻25। আচ্ছা যারা বললা যে হচ্ছে পরেরটা বাড়ছে তারা সম্ভবত সামনের এই সংখ্যা দেখে বলছো, তাই না? পাওয়ার দেখনি হয়তো। আচ্ছা তাহলে দেখো তো এটা কত আসে, ব্র্যাকেট ব্যবহার কইরো। দেখো 2025 চলে আসছে আমাদের সাল, মাইনাস 1.4175 ইন্টু 10⁻25 এত নিউটন। আচ্ছা এই যে মাইনাস আসলে এখানে দ্বারা কি বুঝাইছে? অতএব 1.4175 ইন্টু 10⁻25 নিউটন বল হ্রাস পেয়েছে। দেখো এই পর্যন্ত লেখার পর একটু ছোট্ট জিনিস খেয়াল করো, আমরা যদি বই ফলো করতাম আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতো। ভাইয়া কেমন কনফিউশন? বই ফলো করলে এই অ্যান্সারটা কি আসতো? দেখো তো এই পাশের বলের অ্যান্সারটা কি আসতো? মাইনাস আসতো, আর এটা তো প্লাসই আসতো। তখন তোমাকে যদি বলতাম যে ভাইয়া আগেরটা বেশি না পরেরটা বেশি, তুমি কি বলতা? পরেরটাই বেশি বলতা। ভাইয়া এটা মাইনাস মান, মাইনাস মান মানে ছোট, আর প্লাস মান মানে বড়। তোমার এই কনফিউশন হওয়ার সম্ভাবনা ছিল কিনা? তাহলে এই কনফিউশন আমি কেন নিজে থেকে টেনে নিয়ে আসবো? আমার এটা আনার দরকার নেই। তাহলে এই মাইনাস প্লাস আসলে তখন মানের উপর কোনো ভূমিকাই পালন করে, ওটা শুধুমাত্র বলের প্রকৃতি নির্দেশ করে, এটা অনেকে ভুলে যায়। তা আমি ভোলা মনে রাখার ঝামেলাই বাদ দিব, প্লাস মাইনাস দিবই না, নিজে থেকেই লিখবো যে আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল। তাহলে এত নিউটন বল হ্রাস পেয়েছে, এবং বলের প্রকৃতিও কিন্তু পরিবর্তন হয়েছে। আগের বার বল ছিল আকর্ষণ বল, আর এবার কি? বিকর্ষণ বল। তাহলে এত নিউটন বলে এখন কি করে বলতো? এত নিউটন বলে বিকর্ষণ করে। দেখো 2 নাম্বার প্রশ্ন বুঝতে পারছো কিনা? এই উদ্দীপক থেকে শুধু 2 নাম্বার কোশ্চেন আসলে কিন্তু এটা আগে করে নিতে হতো। এই উদ্দীপক থেকে শুধু 2 নাম্বার কোশ্চেন আসলে তোমাকে আগে এই এফ এর মান বের করা লাগতো না, তাহলে এখান থেকেই শুরু করা লাগতো। ঠিক আছে, 2 নাম্বার কোশ্চেন বুঝতে কারো সমস্যা? ওকে চলো 3 নাম্বার কোশ্চেন। না না এই যে আমি তো হ্রাস লিখে ফেলছি, হ্রাস এটা মাইনাস দ্বারা হ্রাস বোঝায়, আমি আর মাইনাস দিব না। আচ্ছা এবার 3 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে? প্রত্যেকটি চার্জের মানকে দ্বিগুণ ও মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে বলের কিরূপ পরিবর্তন হবে? তাহলে আবারও বলের পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু উদ্দীপকের সাথে। আবার মনে করে না যে 2 নাম্বার ম্যাথের সাথে 3 নাম্বার, না, এটা বলছে পরিবর্তন। এই উদ্দীপক থেকে এই প্রশ্ন, তার মানে উদ্দীপকের যে বল ছিল এবং এই ক্ষেত্রে যে বলটা পাবা তাদের পরিবর্তন বের করতে বলছে। তাহলে তোমাকে এখন কি করতে হবে? চার্জের মানকে দ্বিগুণ করতে হবে, মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করতে হবে, করে আবার বল বের করবা, তারপরে বলের পরিবর্তন বের করতে পারবা। তাহলে এখন আমি একটু কাজটা করে ফেলি। প্রশ্ন মতে কি করতে বলছে? প্রত্যেকটা চার্জের মানকে কি করতে বলছে বলতো? দ্বিগুণ, 2q1। তাহলে এখানে আমরা হচ্ছে এটা লিখলাম, তারপরে হচ্ছে q2 প্রাইম লিখলাম, এটাও হচ্ছে 2q2, 2q2 দ্বিগুণ করতে বলছে। আর দূরত্বটাকে কি করতে বলছে ভাইয়া? অর্ধেক। তাহলে আগেরটা ডিভাইডেড বাই 2। এখন এই যে Q1 এর মান আমরা জানি, Q1 এর মান কত?
120। Q2 এর মান কত? Q2 এর মান হচ্ছে, আচ্ছা তোমরা কি এখানেই করবা নাকি আমি মান বসানোর সময় দেখাবো? হ্যাঁ, তোমাদের স্কুলের জন্য তো আরো বেশি করে লিখতে হবে, চাইলে পুরো গল্পও লিখতে পারো, তাছাড়া তোমাদের স্যার আবার নাম্বার দেয় না। Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে 120, তার মানে হচ্ছে 240 কিলো। এখন Q2 এর মান, আচ্ছা বলো তো Q2 এর মান বের করার সময় মাইনাস কি ব্যবহার করবা কিনা? মাইনাস কি ব্যবহার করবা? অবশ্যই করবা, তুমি তো চার্জ বের করতেছো, চার্জ তো স্কেলার রাশি, তাহলে অবশ্যই মাইনাস বের করবা। তাহলে -60, তার মানে -120। আর দূরত্বটা কত? দূরত্ব ছিল হচ্ছে 2 মাইক্রোমিটার, তাহলে 2/2 মানে 1 মাইক্রোমিটার, অর্থাৎ 1 × 10⁻⁶ মিটার। এখন তুমি বল বের করতে পারবা না, কি করছি? খালি চার্জকে দ্বিগুণ করছো এবং দূরত্বকে অর্ধেক করছো, আর কিন্তু কিছু বলেনি। এগুলা কেন করছো? প্রশ্ন বলে দিছে তাই। তাহলে এবার বল F = C Q1 Q2 / d²। প্রাইম দিয়ে দিলাম, তুমি প্রাইম না দিলে 1 2 দিতে পারো, সমস্যা নেই। তাহলে মানটা বসাও, 9 × 10⁹, একটা হচ্ছে 240, আর একটার মান কত ভাইয়া? -120 বসাবা না, বসানোর সময় 120ই বসাবা। দূরত্ব হচ্ছে 1 × 10⁻⁶, তার উপর স্কয়ার। দেখো তো এটা কত আসে? 2.59 10⁻26 নিউটন। বলো তো এটা আকর্ষণ বল হইলো নাকি বিকর্ষণ বল? আকর্ষণ না বিকর্ষণ? আকর্ষণ, একটা প্লাস একটা মাইনাস, এটা কি বল? আকর্ষণ বল। পরিবর্তনটা আগে যেভাবে বের করলে এবার এক্সাক্ট বের করা যাবে না। বলো তো বলের মান এবার বাড়ছে না কমছে? আগে বল ছিল এইটা, এখন হলো এইটা, বাড়ছে না কমছে? বাড়ছে। দেখো সবসময় শুধু পাওয়ার দিয়ে কিন্তু যাচাই করাও যায় না। যদি এইখানে যত ঘরের পরে দশমিক আছে এখানে ঠিক তত ঘরের পরে দশমিক থাকে, তাহলে শুধু পাওয়ার দিয়ে যাচাই করা যাবে। যদি তাছাড়া কি করা লাগবে? দুইটার পাওয়ার সেম করে নিয়ে শুধুমাত্র সামনের সংখ্যার দিকে তাকাইতে হবে। হয় পাওয়ার সেম রাখা লাগবে, নয়তো দশমিকের অবস্থান সেম রাখা লাগবে। বুঝতে পারছো? সব থেকে সেফেস্ট ওয়ে হচ্ছে পাওয়ার সেম করে নিয়ে, পাওয়ারটা সেম করে নিয়ে সামনের সংখ্যার দিকে তাকাবে। পাওয়ারটা সেম করে নিয়ে সামনের সংখ্যার দিকে তাকালেই বোঝা যায়। মানে যেখানে 2Q1 তারপর 2Q2 এটার কথা বলতেছো? শুধু কিউ এর জন্য না তো, দূরত্বও যে চেঞ্জ হয়েছে, শুধু তো চার্জের উপর ডিপেন্ড করে না। তাহলে দেখো এখানে আলটিমেটলি সব জায়গায় বাড়ছে। তুমি চার্জের পরিমাণ বাড়াইছো না কমাইছো? চার্জের সাথে বলের সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। এই যে কিউ এর সাথে এটা সম্পর্ক সমানুপাতিক, তাহলে চার্জ যত বেশি হবে বল তত বেশি হবে। চার্জ বাড়ছে না, বল বাড়বে। আবার দেখো দূরত্ব কি বাড়ছে না কমছে? কমে গেছে। দূরত্বের সাথে সম্পর্ক কেমন? তাহলে দূরত্ব যদি কমে যায় বল আরো বেড়ে যাবে। তাহলে যাই করো না কেন এখানে চার্জের মান দ্বিগুণ করছো, দূরত্ব অর্ধেক করছো, দুই ক্ষেত্রেই বলের মান কি হচ্ছে? এই জন্য আলটিমেটলি অ্যান্সারটাও বেশি আসছে। দূরত্ব দ্বিগুণ হলে দূরত্বের কারণে বল কিছুটা কমতো, এখন তুলনা করে দেখতে যা আসলে কতটুকু কমে। বুঝতে পারছি? আচ্ছা এবার দেখো এই ম্যাথটা যদি এমসিকিউতে আসে, কিরূপ পরিবর্তন বলতে কত গুণ, এটা যদি বলে কত গুণ পরিবর্তন হবে, এমসিকিউতে আসছে। তাহলে এখন এত বড় ম্যাথ করতে করতে তো এমসিকিউ শেষ হয়ে যাবে, পুরো 25 মিনিটই শেষ ধরো তোমার। তাহলে এখন ট্রিক্স কেমনে? এটার জন্য আমার বিশেষ একটা পদ্ধতি আমি নাম দিয়েছি, যাকে বলে গাইবী পদ্ধতি। এই গাইবী পদ্ধতিতে এই জিনিসটা সমাধান করা যায়, তাড়াতাড়ি হয়। তাহলে প্রথমে দেখবা কোন সূত্রের আওতায় এই ম্যাথটা সলভ করা যায়, সেই সূত্র লিখবা। প্রথমে দেখবা কোন সূত্রের আওতায় এই ম্যাথটা সলভ করা যায় সেটা লিখবা। তারপরে প্রশ্নে যে সকল রাশি নিয়ে শর্ত দিছে সেটাকে রেখে বাকিগুলো গায়েব করে দিবে। প্রশ্নে চার্জকে নিয়ে শর্ত রাখছে, তাহলে চার্জকে রাখবা, দূরত্বকে নিয়েও শর্ত রাখছে, দূরত্বকেও রাখবা, কিন্তু সি ধ্রুবক এটা নিয়ে তো কোনো শর্ত বলে নাই, তাহলে ওটাকে গায়েব। এবার শর্তগুলা ওখানে বসাবা, দেখো শর্ত কি? প্রত্যেকটা চার্জের মান দ্বিগুণ। তাহলে শুধু কি Q1 কে দ্বিগুণ নাকি দুইটাকেই দ্বিগুণ? তাহলে শর্তগুলা খালি বসাবা সংখ্যা আকারে। তাহলে বসাই দিলা কিউ এর জায়গায় 2, ওই কিউ এর জায়গায় 2, নিচে আবার দূরত্বের কথা কি বলছে? অর্ধেক মানে হাফ। তাহলে ওই দূরত্বের জায়গায় সেই শর্তটা বসাবা। তাহলে বসাইলে হচ্ছে হাফ, তার উপরে স্কোয়ার। তাহলে দেখো তো উপরে আসলো 4 আর নিচে একবারে করে দেখি বুঝতে পারবা মনে হয়। নিচে 2 এর উপরে স্কোয়ার করলে কত আসবে?
এটাকে গুণন দিয়ে যদি উল্টায় যায় সেটা কি উপরে চলে যাবে না? 1 নিচে থাকবে, 4 উপরে চলে যাবে, তাহলে হচ্ছে 4। তার মানে বল কত গুণ হচ্ছে দেখো, বল 16 গুণ হবে। বল কি হবে? 16 গুণ হবে। তুমি কাটাকাটি করে দেখো, মানে এইটা ডিভাইডেড বাই এটা করো 16 আসবে, এইটা ডিভাইড বাই এটা করো দেখো 16ই আসে। হ্যাঁ, তাহলে এখন যদি বলে বল কত, হ্যাঁ হ্যাঁ হাফ, দূরত্ব অর্ধেক করতে বলছে এই জন্য। ওকে, এবার যদি বলতে পরিবর্তন কতটুকু, পরিবর্তন দেখো 16 গুণ হওয়া মানে কি, 16 গুণ হওয়া মানে পরবর্তী অবস্থার বল আগের বলের 16 গুণ, পরবর্তী অবস্থার বল আগের বলের 16 গুণ, এটাই তো। এখন তোমাকে যদি বলে কতটুকু পরিবর্তন হবে বা কতটুকু বাড়বে, তাহলে তুমি কি করবা? ডেল এফ করবা। ডেল এফ ইকুয়ালস টু 16f1 মাইনাস f1, মানে f2 মাইনাস f1 করলাম। f2 মাইনাস f1 যদি করি আমি, f2 মাইনাস f1 করলে f2 মানে 16f1 মাইনাস f1, তার মানে কি কত আসতেছে? 15। তাহলে 15 গুণ বেড়ে যাবে, 15 গুণ বেড়ে যাবে, 15 গুণ কি হবে বলতো? বাড়বে। আর 16 গুণ হবে। হওয়া আর বৃদ্ধি পাওয়া কিন্তু আলাদা, হওয়া আর বৃদ্ধি পাওয়া আলাদা। ধরো তোমার কাছে 30 টাকা ছিল, ধরো তোমার কাছে 30 টাকা ছিল, এখন 30 টাকা এর 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তোমার টাকা 30 টাকার 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, বলো তো এখন কয় টাকা আছে? 10। আর যদি বলতাম 30 টাকা এর 3 ভাগের 1 ভাগ কমে গেছে, তাহলে কয় টাকা আছে? 30 টাকা এর 3 ভাগের 1 ভাগ মানে 10, এতটুকু আবার কি হয়ে গেছে? কমে গেছে, তাহলে এখন কত? তাহলে হয়ে যাওয়া কমে যাওয়া এগুলো আলাদা না? বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রেও তাই। তোমাকে বললাম যে তোমার কাছে ছিল 30 টাকা, এখন 30 টাকা এর 3 ভাগের 1 ভাগ বেড়ে গেছে, 3 ভাগের 1 ভাগ বেড়ে গেছে, তাহলে এখন কয় টাকা আছে? 40। তাহলে দেখো এই যে, আর যদি বলতাম যে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে 10, তাহলে হয়ে যাওয়া আর বৃদ্ধি পাওয়ার মধ্যে বিশাল পার্থক্য, তাই না? তো এই কথাগুলো খেয়াল করবা। এমসিকিউতে আসলে এত বড় করার দরকার নেই, এভাবে গাইবী পদ্ধতিতে করবা, ঠিক আছে? গাইবী পদ্ধতি আরো দুই একটা একটু প্র্যাকটিস করাই দিই। দেখো তোমাকে যদি বলে দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব 3 গুণ করলে, 3 গুণ করলে বল কত গুণ হবে, বল কত গুণ হবে, দূরত্ব 3 গুণ করলে বল কত গুণ হবে। তাহলে এখন দেখো কি টেকনিক, যে সূত্র দিয়ে ম্যাথটা করা যাবে সেই সূত্রটা লিখবা। তাহলে অবশ্যই চার্জিত বস্তুর বল বলে দিলে সি Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন সূত্রের যে সকল রাশির নিয়ে শর্ত বলেনি সেগুলো গায়েব করে দাও, এই সবগুলা গায়েব, সবগুলা গায়েব করে দিলা। এখন শর্ত বসাও, দূরত্ব কি করতে বলছে, তাহলে ডি এর জায়গায় 3 বসাও, তাহলে কি আসলো? 1/9। তাহলে বল এত গুণ হবে, মানে 9 ভাগের 1 ভাগ হবে, বল 9 ভাগের 1 ভাগ হবে। তাহলে দেখো এত কষ্ট করা লাগতেছে। এটা আসলে কিভাবে আসছে জানো? দূরত্বের সাথে বলের সম্পর্ক কেমন বলতো? বর্গের ব্যস্তানুপাতিক। বিবৃতিটা তো পড়ছিলাম আমরা, দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে দেখো বর্গ করছি, ব্যস্তানুপাতিক 1/9। বুঝতে পারছি? তাহলে এইরকম এমসিকিউ আসলে কিন্তু পারা যাবে আশা করা যায়, এবং তুমি বোর্ড কোশ্চেনে বা বিভিন্ন স্কুল কোশ্চেনে যখন সলভ করতে যাবা তখন দেখবে এগুলা আছে। তা আশা করা যায় এটা বুঝছো, এগুলো হলো এমসিকিউ এর জন্য আমরা করব। এবার আসি আমাদের এই কোশ্চেন, মিশাই দেই এটা। আচ্ছা, এবার ভালো কথা, এখানে পরিবর্তন বের করলাম না, পরিবর্তন নিজেরা করতে পারবো। আমি একটু তোমাদের জন্য এইটুকু ফাঁকা রাখতে পারি তো আর কি, এইটুকু তোমাদের জন্য রাখা যাবে তো। পরিবর্তন তুমি বিয়োগ করে দিবা, বিয়োগ করবা পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা, মানে 2 - 1, পরেরটা মাইনাস আগেরটা করে যদি প্লাস আসে তাহলে বাড়ছে না কমছে? পরিবর্তনের মান যদি প্লাস আসে তাহলে বাড়ছে, যদি পরিবর্তনের মান মাইনাস আসে তাহলে বলো তো এখানে বাড়বে, মানে প্লাস আসবে না মাইনাস আসবে? প্লাস আসবে, মান তো বাড়ছে, তাহলে প্লাসই আসবে। আগের বার মাইনাস আসছিল তার কারণ হ্রাস, লেখার পদ্ধতি হচ্ছে এইটা। ক্লিয়ার এটা? এবার আসি 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই সবগুলোর থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের এই অধ্যায়ের সিকিউ এর ঘ নাম্বার যখন তুমি দেখবা প্রায় ম্যাক্সিমাম কোশ্চেনই এই জাতীয় কোশ্চেন, এটা বলতেছি না, এই জাতীয় কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম। খুবই ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমার চ্যানেলে এই টাইপের একটা প্রশ্ন এর আগেও একটা আপলোড দেওয়া আছে, এই শুধুমাত্র এই কোশ্চেনের উত্তর, যে দুইটি স্থির
দুটি আধানের মধ্যবর্তী নিরপেক্ষ বিন্দু নির্ণয়ের একটা ভিডিও এর আগেও দেওয়া হয়েছে। তাহলে ওইটা এবং এইটা অলমোস্ট সেম। তো আমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো, যেহেতু ক্লাস রেকর্ড থাকতেছে, যদি সমস্যা হয় পরবর্তী গিয়ে আবারও দেখে নিব। তো 4 নাম্বার কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন আমাদেরকে কি বলছে? 4 নাম্বার কোশ্চেন আমাদেরকে বলছে চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কোথায় একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে, এখান থেকে আবার 3টা সাব কোশ্চেন আসছে, মানে বলের মান কোথায় সমান হবে, 3টা একবারে আসবে না, তোমার আসলে একটা আসবে। স্থাপন করলে, কোথায় স্থাপন করলে বলের মান সমান হবে আসতে পারে, অথবা বল সমান হবে আসতে পারে, অথবা ক্রিয়াশীল বলের লব্ধি শূন্য হবে। আচ্ছা, যেখানে লব্ধি শূন্য হয় এটাকে তোমাকে বলতে পারে কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। একই কথা না, বলতেছি বলের মান এবং বল আলাদা জন্যই আলাদা কোশ্চেন। 3টা কোশ্চেন হলে উত্তর একবারই করতে হয়, উত্তর একটাই, জাস্ট লাস্টে মন্তব্যতে আলাদা। উত্তর একটাই, মন্তব্য আলাদা। যেরকম আমরা পরীক্ষা দেই, পরীক্ষার নাম্বারের উপর, শুধুমাত্র নাম্বারের উপর আমরা বলতে পারি ভালো খারাপ, এরকম বলতে পারি না? 5 জনের নাম্বার দেখলেই আমি বলতে পারি ভালো আর খারাপ, তাহলে শুধু নাম্বার দিয়েই মন্তব্য করা যায়। তাহলে উত্তর আমার একবারই, 3টা প্রশ্নের জন্য 3টা মন্তব্য। উত্তর আমার একবারই, 3টা কোশ্চেনের জন্য 3বার মন্তব্য। আচ্ছা, তাহলে আমরা একটু উত্তর করা শুরু করি। দেখো, আমাকে বলে দিছে চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কোথায় একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে। সংযোজক সরলরেখার মাঝে কিন্তু বলেনি, বরাবর বলছে। তার মানে দুইটা চার্জকে আঁকায় এই পাশ ওই পাশ যে কোনো জায়গায় সরলরেখাকে বর্ধিত করা যাইতে পারে। আমি একটু চিত্র আঁকাই। তো ধরো এখানে আছে আমাদের Q1 চার্জ, যেটার মান হচ্ছে 120 কুলম্ব, 120 কুলম্ব। এখানে আছে হচ্ছে আমাদের Q2 চার্জ, যেটার মান হচ্ছে -60 কুলম্ব, এবং এইটা হচ্ছে তাদের সংযোজক সরল রেখা। এই সংযোজক সরল রেখার মধ্যবর্তী দূরত্ব কত? 2 মাইক্রোমিটার। ধরে নিলাম এটা হচ্ছে ডি, ধরে নিলাম এটা হলো ডি। এখন সংযোজক সরলরেখা বরাবর, দেখো এই সরলরেখা বরাবর এই দিকেও হইতে পারে, এই দিকেও হইতে পারে। বলছে কোথায় বলের মান সমান হবে, প্রথমটা দেখতেছি। তা আমরা কি জানি কোথায় বলের মান সমান হবে? না, তাহলে ধরে নিব। বলছে সংযোগ সরলরেখা বরাবর কোথায় একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে। এই যে একক ধনাত্মক আধান মানে কি জানো? +1 কুলম্ব চার্জ। এত বড় বাংলার অর্থ হচ্ছে +1 কুলম্ব চার্জ। তাহলে ওদের মাঝামাঝি যে কোনো জায়গায় তুমি একটা +1 কুলম্ব চার্জকে বসাবা, সংযোজক সরলরেখা বরাবর বসাইতে হবে, যেখানে খুশি তুমি বসাইতে পারো। কোথায় রাখলে বলের মান সমান হবে এটা জিজ্ঞাসা করছে। তাহলে আমি তো জানি না, তাহলে ধরে নিব। ধরি Q1 হতে x মিটার দূরত্বে এই জায়গায় আমি একটা একক ধনাত্মক আধান স্থাপন করতেছি। Q1 থেকে কত মিটার দূরত্বে আমি ধরলাম? x। বলতো এইটুকু যদি x হয়, পুরো দূরত্বটুকু যদি d হয়, এই সম্পূর্ণ দূরত্ব যদি d হয়, তাহলে এইটুকু কত হবে? d - x, d - x। তাহলে আমি যেটা আঁকাইছি চিত্রে সেটা অবশ্যই নিচে লিখে দেব, এবং এই উত্তরে কিন্তু চিত্র আঁকাইতে হয়। তাহলে ধরি চার্জ দ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর Q1 হতে x মিটার দূরত্বে একটি একক ধনাত্মক আধানের নাম দিলাম আমরা Q3 স্থাপন করলে, অবশ্যই স্থাপন করলে বলের মান সমান হবে। এখন দেখো বলের মান সমান যে বললাম, তাহলে দেখতে হবে Q3 কয়টা বল অনুভব করতেছে, Q3 এই চার্জটা কয়টা বল অনুভব করতেছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো Q3 আসছে কোথায়? Q1 এবং Q2 এর মাঝখানে চলে আসছে না? তাহলে দেখো Q1 একটা চার্জিত বস্তু, Q3ও একটা চার্জিত বস্তু। দুইটা চার্জিত বস্তু একে অপরের উপর বল প্রয়োগ করবে না? দুইটা চার্জিত বস্তু পরস্পরের কাছে আসলে তারা হয় আকর্ষণ করে নয়তো বিকর্ষণ করে। দেখো তো Q1 চার্জ Q3 চার্জকে কি করবে, আকর্ষণ না বিকর্ষণ? Q1 এর মান +120, Q3 এর মান +1, তাহলে এরা একজন আরেকজনকে কি করবে? বিকর্ষণ করবে। আবার Q2 চার্জ হচ্ছে -60, Q3 এর মান হচ্ছে +1, Q2 Q3 কে আবার কি করবে? আকর্ষণ করবে। তাহলে Q3 কয়টা বল অনুভব করতেছে? সিপার মধ্যে পড়ে গেছে, দুইজনই তার উপরে বল প্রয়োগ করে। এখন প্রশ্নে বলছে এই বলের মান সমান। প্রশ্নে কি বলছে? Q1 যে বলটা প্রয়োগ করে, Q2 যে বলটা প্রয়োগ করে, দুইটা বলের মান কি বলে দিছে? সমান। তাহলে আমরা আগে আলাদা করে দুইটা বলের মান বের করি, তারপরে প্রশ্নের মধ্যে সেই দুইটাকে সমান দেই, দেখি তো ওই কত দূরত্বে এই কাজটা হয়। বলছে কোথায় স্থাপন করলে, ওই x এর মানটা আমাকে বের করতে বলছে।
তাহলে আমি একটু বের করি। তাহলে Q1 ও Q3 এর মধ্যবর্তী বল, তাহলে F1 ধরলাম, C Q1 Q3 ডিভাইডেড বাই D1 স্কয়ার। বলতো এই D1 এর মান x না, x, ঠিক আছে। আবার এই পাশে লিখি Q1 ও Q3 এর পরে Q2 ও Q3 এর মধ্যবর্তী বল, এটা হচ্ছে F2 ইকুয়ালস টু C Q2 Q3 ডিভাইডেড বাই D2 স্কয়ার। এই D2 এর মানটা কত বলতো, D মাইনাস x, ঠিক আছে। ওকে, তাহলে এবার প্রশ্ন মতে এই দুইটা বলের মান কি বলে দিছে, সমান। তুমি চাইলে একবারে প্রশ্ন মতে থেকে শুরু করতে পারো, তোমাদের সুবিধার জন্য আমি একটা লাইন একটু বেশি করলাম। তাহলে প্রশ্ন মতে F1 ইকুয়ালস টু F2। দেখো ক্যালকুলেশনে অনেকেই ভুল করে, এটার ক্যালকুলেশন যদি নিয়ম মতো করতে না পারো, মানে সহজ পদ্ধতিতে না করো, তাহলে একটু কমপ্লেক্সিটিতে চলে যাবে, অনেকেই ঘাবড়ায় ফেলে। এই জন্য আমরা একটু সহজভাবে করার চেষ্টা করব। তাহলে C Q1 Q3 ডিভাইডেড বাই D1 স্কয়ার। আমি D1 এর জায়গায় একবারে x লিখলে কি বুঝতে খুব কষ্ট হবে? আচ্ছা ঠিক আছে, ইকুয়ালস টু C Q2 Q3 ডিভাইডেড বাই D মাইনাস x স্কয়ার। লেখা যাবে না? এই যাবে কিনা দেখো, উভয় পক্ষ থেকে C Q3 কেটে দেওয়া যায়। আচ্ছা, তাহলে একটা মজার বিষয় খেয়াল করো, তুমি মাঝখানে যে চার্জকে আনছো তার কি কোনো ভূমিকা আসলে থাকতেছে না, এমনিতেও থাকার কথাও না। ধরো তোমার বাড়ি আর তোমার একটা প্রতিবেশীর বাড়ির মাঝখানে একজন এসে নতুন করে বাড়ি করতেছে, তুমি ওই লোকের উপরে চাপ দিবা যে আমাদের জায়গায় নাই, তুমি আবার সেখানে জায়গা করতেছো কেমনে? মানে ধরো কথার কথা যে দুইজনের বাড়ির মাঝখানে জায়গা নাই, ওর মাঝখানে আরেকজন এসে দাঁড়ায় থাকতে চাচ্ছে, তুমি এর উপরে বল প্রয়োগ করবে, আর একবার এলাও এর উপরে বল প্রয়োগ করবে, এই বেচারা তো খালি সহ্য করবে, এর তো কিছু বলার নাই, এর কোনো প্রভাব থাকে না। তাহলে তুমি ওখানে +1 কুলম চার্জ আনো, +2 কুলম চার্জ আনো, +1000 কুলম চার্জ আনো, ইভেন কি মাইনাস চার্জও যদি আনো, কোনো প্রভাব নাই, কারণ এটা কি হয়ে যাবে, কেটেই যাবে, আলটিমেটলি ওটা কেটে যাবে। ওকে, এইবার দেখো টেকনিক এখান থেকে কেউ কেউ কি করে, এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসায়, সেটা 100% কারেক্ট, কোনো সমস্যা নেই। তবে সমস্যা হচ্ছে ক্যালকুলেশন বড় হবে, লেন্দি হবে, দ্বিঘাত সমীকরণ আসবে, বহুত ঝামেলা আসবে। তো এই জন্য আমরা এটা করব না, আমরা একটু টেকনিক করব। কি করব ভাইয়া, এক্স এর রাশিগুলো এক পাশে করব, চার্জের রাশিগুলো এক পাশে করব। তাকাও তো একটু, একবারে করবো আমি, একটু তাকাও। d মাইনাস এক্স স্কয়ার এই পুরো রাশিটা সমানের ডান পাশে কি অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে, মানে উপরে চলে আসবে, তাহলে উপরে নিয়ে আসে। তাহলে d মাইনাস এক্স তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই নিচে এক্স স্কয়ার আগে থেকেই আছে। আচ্ছা এবার দেখো এই পাশে Q1 কি অবস্থায় ছিল, Q1 এই যে এই Q1টা গুণ উপরে আছে, লবে থাকা মানে গুণ আকারে থাকা, তাহলে এই পাশে চলে আসলে নিচে চলে আসবে, তাহলে ভাগ আকারে চলে আসবে। এই পাশে আগে থেকে কে ছিল, Q2, তার নিচে চলে আসলো Q1। বুঝতে কি পারছি? এখন আরেক লাইনে আমি স্কিপ করব, দুইটার উপরে স্কয়ার আছে না, তাহলে আমি আলাদা আলাদা স্কয়ার না যদি একবারে দেই, কোনো সমস্যা আছে? বুঝতে কি পারলাম? এক্স এর রাশিগুলো একবারে করো, সবসময় এটাই করবা, এক্স এর রাশিগুলো এক পাশে করবা, চার্জের রাশিগুলো এক পাশে করবা, করে দুইটার স্কয়ারকে একবারে হোল স্কয়ার দিয়ে দিবা। লাভ কি, এক পাশের স্কয়ার অন্য পাশে যা রুট হয়ে যাবে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার বা a প্লাস b হোল স্কয়ার এই সূত্র আর বসানো লাগবে না। তাহলে এবার দেখো d মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু Q2 এর মান কত ভাইয়া, Q2 এর মান -60 বসাবা না +60 বসাবা, মাইনাস বসাবা নাকি মাইনাস ছাড়া, মাইনাস ছাড়া। তুমি বলতে পারো ভাই এটা তো চার্জের মান, আমি কেন মাইনাস বসাইলাম না? আসলে দেখো এই মানটা বসাইছে হচ্ছে বলের জায়গায়, ওইটাই তো এখানে নিয়ে আসে বসাইলা, তাই না? বলের মানটাই তো এখানে বসাইলা, তুমি যখন বলে বসাইতা তখন কি মাইনাস সহকারে বসাইতা না, তাহলে এখানে কেন বসাবা? তাহলে Q2 এর মান হচ্ছে 60, Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে 120, তার উপর রুট ওভার, দেখো একটু কাটাকাটি করলে আগে নিচে 2 হয়ে যায় না, তাহলে কি থাকে 1 ডিভাইডেড বাই √2, তাই থাকতেছে না? বুঝতে সমস্যা হলে কোশ্চেন করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কি দাঁড়াচ্ছে, আর একটু গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে √2 ইন্টু d মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স। দেখো ওই লাইন থেকে এই লাইন বুঝতে পারছো কিনা, 60 দিয়ে 120 কে কাটলে কত হয়, উপরে 1 নিচে 2, রুট করলে নিচে শুধু √2 থাকবে না, √2 এর সাথে d মাইনাস এক্স গুণ করে দিছি, ঠিক আছে, কোনো সমস্যা? ওকে, তাহলে এখন দেখো আমার তো এক্স এর মান বের করতে হবে, তাহলে √2 ইন্টু d মাইনাস √2 এক্স ইকুয়ালস টু এক্স। তাহলে এখন কি করব, ম্যাথের নিয়ম, এক্স গুলাকে এক পাশে নিয়ে আসি,
মাইনাস রুট টু এক্স ওই পাশে গেলে কি হবে, প্লাস রুট টু এক্স হবে, প্লাস রুট টু এক্স প্লাস এক্স ইকুয়ালস টু রুট টু ইন্টু ডি। দেখো বুঝতে পারতেছি কি, ক্যালকুলেশন বোঝা জরুরি, কারণ অনেকগুলো সৃজনশীলের ঘ নাম্বারে সেম ক্যালকুলেশন তোমাকে করতে হবে, অনেকগুলোর ঘ নাম্বারে। আচ্ছা তাহলে এখান থেকে এক্স কমন নিয়ে ফেলা যায় না, রুট টু প্লাস ওয়ান ইকুয়ালস টু রুট টু ডি, করা যায়। আচ্ছা এই যে এক্স এর সাথে এই পুরো রাশিটা কি অবস্থায় ছিল, ওই পাশে গেলে কি হবে, ভাগ। এখন একটু ডি এর মানটা বসাই, ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই রুট টু প্লাস 1। বাকি অংশ এই পাশে করব। আচ্ছা দেখো পরের অংশ, এবার নর্মাল নিয়মে উত্তর শেষ হয়ে গেছে, কিন্তু এসএসসি ফরম্যাটে যদি চিন্তা করতাম তাহলে আমাদের উত্তর শেষ হয়ে গেছে। এখানে এক্স এর একটা মান পাওয়া যাবে না, ক্যালকুলেট করলে এক্স এর মান পাওয়া যাবে, কিন্তু এখানে একটা কথা আছে, এক্স যখন তুমি বের করবা এখানে রুট ওভারের মান আছে না, রুট ওভার। এখন রুট করলে মান কয়টা পাওয়া যায় বলো তো, দুইটা, একটা প্লাস একটা মাইনাস। তো আমরা এর আগে 2024 সালের আগ পর্যন্ত যে কোশ্চেনগুলো আসছে বোর্ডে এই অধ্যায়েরই, 24 না 23 সালের আগ পর্যন্ত কখনো এই প্লাস মাইনাস নিয়ে চিন্তা করতে হয়নি আসলে। সবসময় নিরপেক্ষ বিন্দুর কথা বলে দিত, বা হচ্ছে তোমার বলের মান কোথায় সমান এটা বলে দিত। তো এবারের একটা কোশ্চেনের খুব সম্ভবত এই প্লাস মাইনাস নিয়ে চিন্তা করতে হয়েছে। তো এই জন্য আমরা এবার প্লাস মাইনাস সহই বসাবো। তাহলে রুটের মান একবার প্লাস ধরলে এক্স এর মান পাওয়া যাবে একটা, মাইনাস ধরলে এক্স এর মান পাওয়া যাবে আর একটা। তাহলে এটা একটু করে ফেলি। তাহলে এখন x1 ইকুয়ালস টু, আমরা একবার একটু প্লাস ধরি, তাহলে রুট টু ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই রুট টু প্লাস 1। এটা একটু ক্যালকুলেট করো তো কত আসে। হ্যাঁ 1.171 10 টু দি পাওয়ার মাইনাস 6, কি একটা কষ্ট না, তো 2 দিলে কত সুন্দর ক্যালকুলেশন শুরু হইতো। তাহলে হচ্ছে ওখানে আসলে তোমার 1/√2, তাহলে ভালো হইতো, নিজে নিজেই বড় মান দিছি। আচ্ছা আসছে আসছে, যখন আসছে বলো কত আসবে, 171 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা তাহলে আবার x2 এর মানটা কত, শুধু এবার মাইনাস নিবা, মাইনাস রুট টু ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস 6 ডিভাইডেড বাই মাইনাস রুট টু প্লাস 1। দেখো তো কত আসে, 6.82 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, তাই না? আচ্ছা তাহলে উত্তর আমাদের শেষ। এবার মান আসবে দুইটা, একটা প্লাস একটা মাইনাস। এই নিচেরটায় মাইনাস আসে না, ঠিক আছে সমস্যা নেই। একটা এই পাশে হলে ভালো লাগতো, একটা মাইনাস হলে আর একটা জিনিস বোঝানো যেত। আচ্ছা এবার উত্তর করা শেষ, এবার হলো মন্তব্য। মন্তব্য করতে হবে, একটা হচ্ছে এ কোশ্চেনের অ্যান্সার, আর একটা হচ্ছে বি কোশ্চেনের অ্যান্সার, আর একটা হলো সি কোশ্চেনের অ্যান্সার। তিনটা কোশ্চেনের অ্যান্সারের মন্তব্য করতে হবে। প্রথম কোশ্চেনে কি বলছিল, কোথায় বলের মান সমান হবে। তুমি প্রথমে এই পুরো ম্যাথটা করছো কি বলের মান সমান ধরেই করছো না, তা বলের মান সমান কয় জায়গায় হচ্ছে, দুই জায়গায়। তাহলে x1 x2। এখানে দেখো একটা ছোট্ট ঝামেলা তোমার কাছে মনে হতে পারে, আমি একটু লাগাই সেটা। এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মানে কি মাইক্রোমিটার না, তাহলে এটা হচ্ছে 1.17 মাইক্রোমিটার, আর এটা হচ্ছে 6.82 মাইক্রোমিটার। দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত ছিল, এই দূরত্বটা ছিল হচ্ছে 2 মাইক্রোমিটার, তাই ছিল না, 2 মাইক্রোমিটার ছিল। একটা 1.17 মাইক্রোমিটার মানে এর মাঝখানে মানলাম, আর একটা কোথায় 6.82, তাহলে কি এদের মাঝখানে আছে, এর বাইরে চলে গেছে, তাহলে কি এটা সম্ভব, সম্ভব, এটাও সম্ভব। আচ্ছা কেন কিভাবে আমি একটু পরে বলছি, আপাতত দেখো এই x1 কোথায় x2 কোথায় এটা আগে চেনো, x1 টা কোথায় x2 টা কোথায় সেটা একটু চেনো। x1 টা 1.17 মাইক্রোমিটার, তার মানে এই দুইটার সংযোগ সরলরেখার মাঝামাঝি কোনো একটা জায়গাতেই আছে। তাহলে এই দূরত্বটুকু, এই যে এইটুকু হচ্ছে 1.17 মাইক্রোমিটার। Q1 থেকে এইদিকে 1.17 মাইক্রোমিটার দূরত্বে কোথাও যদি তুমি Q3 চার্জটাকে রাখো, তাহলে যাই কি হবে, বলের মানটা সমান হবে। Q1 হতে 1.17 মাইক্রোমিটার দূরত্বে কোথাও যদি এটা রাখো, তাহলে কি হবে, বলের মানটা সমান হবে। এবার দেখি
x2 এর বেলায় তাহলে x2টা কোথায়, x2টা কোথায়? দেখো এখান থেকে এটুকু তো 2 আছে, কত 6.82, তাহলে ওখানে আছে না, আরো ওইদিকে গেছে। প্রথমে কিন্তু বলছি যে সংযোজক সরলরেখা মানে ওইটুকুই না, এইদিকে এক্সটেন্ড হইতে পারে। তাহলে এখান থেকে আরো দূরে এই জায়গায় যদি Q3টা রাখো, যদি রাখো, অর্থাৎ এখান থেকে টোটাল 6.82 মাইক্রোমিটার, 82 মাইক্রোমিটার দূরত্বে, তাও তুমি কি পারবা, বলের মানটা সমান পাবে। বুঝতে পারছো? তাহলে Q1 থেকে 1.17 মিটার দূরত্বে বলের মান সমান হবে, Q1 থেকে 6.82 মাইক্রোমিটার দূরত্বেও বলের মানটা সমান হবে। 2টা মাইক্রোমিটার দূরত্বেই বলের মান সমান হবে। আচ্ছা, আমি চাচ্ছিলাম একটা মান মাইনাস আসুক, মাইনাস আসেনি, দুঃখিত। মাইনাস আসলে কি হইতো বলতো, একটা ধরতা এই দিকে আর একটা ধরতাম এই দিকে। কথার কথা, যদি নিচের এই অ্যান্সারটা মাইনাস আসতো, যদি এই অ্যান্সারটা মাইনাস আসতো, যদি আসতো, তাহলে দেখো একটা ছোট্ট বিষয়, Q1 থেকে x ধরছি না আমরা, এটা কি ডান দিকে x মিটার ধরছি না, এই দিকে ডান দিকে x ধরছি। x যখন বসাইছি এটা কি প্লাস আকারে বসাইছি না মাইনাস আকারে বসাইছি, প্লাস মান বসাইছি। তার মানে আমি এই ডিরেকশনটাকে প্লাস ধরে ফেলছি। একটা দিক যদি প্লাস হয় তার বিপরীত দিক কি হবে, মাইনাস। একটা দিক যদি প্লাস হয় তার বিপরীত দিক অবশ্যই মাইনাস। যদি মাইনাস আসতো তার মানে Q1 থেকে ডান দিকে 1.17 মাইক্রোমিটার দূরত্বে বলের মান সমান হবে Q1 থেকে বাম দিকে 6.82 মিটার দূরত্বে বলের মানটা সমান হবে, দুইটাই হইতো। ঠিক আছে, মাইনাস দ্বারা ওখানে যে গ্রহণযোগ্য নয় এটা লিখবা না, মাইনাস যে গ্রহণযোগ্য নয় এটা তখন খাটবে না। এই দিকে 1.17 মিটার দূরত্বে, মানে ডান দিকে 1.17 মিটার দূরত্বে বলের মান সমান হবে, এখান থেকে বাম দিকে 6.82 মিটার দূরত্বেও বলের মানটা সমান হবে, দুইটাই সম্ভব। ক্লিয়ার? কিন্তু এখানে যেহেতু মাইনাস আসে নাই তাই দুইটা কোন দিকে, একই দিকে। তুমি ধরে নিছো x, তুমি ওটা আবার বের করবা কেন? ধরো তোমার বাসা থেকে সুপ্তির বাসার দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, তোমার বাসা থেকে মাঝখানের একটা জায়গার দূরত্ব যদি 2 কিলোমিটার হয়, তাহলে সুপ্তির বাসা থেকে ওই জায়গার দূরত্ব কত? 2 বলছি, 2 2 2। তোমার বাসা ওর বাসার দূরত্ব হচ্ছে 10, তোমার বাসা থেকে 2 কিলোমিটার দূরত্বে বাজার আছে, তাহলে ওর বাসা থেকে কয় কিলোমিটার দূরত্বে বাজার? এটা বের করার দরকার আছে আর? একই তো কথা, এই পাশ থেকে বের করো ওই পাশ থেকে বের করো, একই দেখাইলেই হয়। x ধরে নিছো তাই x এর মানটা বের করলাম। আচ্ছা এবার বি কি বলছে, কোথায় বল, আচ্ছা বলের মান সমান হবে দুই জায়গায়, কোন কোন দুই জায়গায় সেটা কি ক্লিয়ার? কোন দুইটা জায়গায় সেটা কি ক্লিয়ার? ব্যাখ্যা তো লেখার দরকার নাই, যে Q1 হতে এত মিটার এবং এত মিটার দূরত্বে বলের মান সমান হবে, শেষ। মন্তব্য, ব্যাখ্যা না, মন্তব্য। ব্যাখ্যা তো আমরা বুঝে লিখবো, আমরা বুঝবো। এবার হচ্ছে কোথায় বল সমান হবে। প্রথমে দিনে একটা কোশ্চেন করছিল যে ভাইয়া বল সমান এবং বলের মান সমান দুইটা কি একই নাকি আলাদা? উত্তর হচ্ছে আলাদা। কেন আলাদা বলতো? বল কি রাশি, স্কেলার না ভেক্টর? ভেক্টর রাশি। ভেক্টর রাশির কয়টা অংশ? একটা হচ্ছে মান আর একটা হলো দিক। তাহলে ভেক্টর রাশিকে যদি সমান হতে হয়, দুইটা ভেক্টর রাশি যদি সমান হতে হয়, তাহলে তো শুধু মান সমান হলে হবে না, মান এবং দিক দুইটাই সেম থাকা লাগবে। মান এবং দিক দুইটাই সেম থাকা লাগবে। আর শুধু মান সমান মানে দিক নিয়ে কোনো চিন্তা ভাবনা করা লাগতেছে না। ক্লিয়ার বিষয়টা? বলো। আরে বাবা একটা তো, দুইটা চার্জ না তো, হয় এখানে রাখো নয়তো ওখানে রাখো, যে কোনো জায়গায় রাখলে হবে। তুমি ওই চার্জকে তো ওখানে নিয়ে যাচ্ছ না। হ্যাঁ, তো কি সমস্যা? হ্যাঁ, কি হবে দুই দিক থেকে? কেমনে আকর্ষণ করবে? কি করতেছে সেটা আমি পরে বলছি, তুমি একটু তাকাও। আকর্ষণ না বিকর্ষণ এখনই বলা হবে, একটু ধৈর্য ধরো। এবার বলছে কোথায় বল সমান হবে। তাহলে এটা উত্তর করার জন্য আমাকে মাথায় রাখতে হবে বল কি ধরনের রাশি, স্কেলার না ভেক্টর। তাহলে বল সমান হওয়া মানে ভেক্টর রাশি সমান হওয়া। ভেক্টর রাশি সমান হতে গেলে মানও সমান হওয়া লাগে, দিকটাও সেম থাকা লাগে, একই দিকে হইতে হয়। তাহলে দেখি তো এই যে দুইটা আলাদা আলাদা পজিশন পাইলাম, কোথায় বলের ডিরেকশন কোন দিকে এটা আমরা একটু যাচাই করি। কোথায় বলের ডিরেকশন কোন দিকে এটা আমি একটু যাচাই করবো, একটু ভালো মতো খেয়াল করবো। তাহলে প্রথমে হচ্ছে 1.17 মিটার দূরত্বে এখানে বলের ডিরেকশন কোন দিকে সেটা আমি একটু যাচাই করার চেষ্টা করি। তাহলে দেখো এই জায়গায় চার্জ রাখলে সে তো কয়টা বল অনুভব করবে বলো তো? দুইটা। এই দুইটা বলের ডিরেকশন যদি সমান হয় তাহলে বল সমান, দুইটা বলের ডিরেকশন যদি আলাদা হয় তাহলে বল সমান না। তাহলে বলের ডিরেকশন দেখি, এখানে আছে Q1 চার্জ, এটা হচ্ছে Q3 চার্জ। Q1 আর Q3 এর বল হচ্ছে F1। Q1 হলো +120, Q3 হচ্ছে +1।
বলতো প্লাস 120 আর একটা প্লাস চার্জকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করে কি কাছে টেনে নিয়ে আসবে না দূরে ঠেলে দিবে? তাহলে দেখি তো F1 এর ডিরেকশন আমি যদি এই দিকে বলি তাহলে কি সমস্যা? ধাক্কা দিয়ে ওদিকে বের করে দিবে। এবার দেখি হচ্ছে F2 এর ডিরেকশন কোন দিকে? F2 মানে হচ্ছে Q2 আর Q3 এর মধ্যবর্তী বল। Q2 চার্জ হলো -60, Q3 এর চার্জ হচ্ছে +1। -60 +1 কে আকর্ষণ করবে না বিকর্ষণ? আকর্ষণ করবে। আকর্ষণ করে কি দূরে ঠেলে দিবে না নিজের দিকে নিয়ে আসবে? তাহলে এইখান থেকে এইটাকে এই দিকে টানে নিয়ে যাবে, নিয়ে গেল। তাহলে দেখো তো ওই যে 1.17 মিটার দূরত্বে বলের মান তো সমান হয়েছিলই, দুই জায়গায় তো বলের মান সমান, কিন্তু এই জায়গায় বলের মান সমান এবং দিক দুইটার কি একই দিকে না বিপরীত দিকে? একই দিকে। তাহলে বলের মানও সমান, দিকও সেম, তাহলে দুইটা বল সমান। বুঝতে পারছি? যেহেতু Q1 হতে 1.17 মিটার দূরত্বে বলের মান এবং দিক একই, তাই আমরা বলতে পারি এই জায়গায় কি হবে বলতো, বলটা সমান হবে। তার মানে বি কোশ্চেনের অ্যান্সার শুধুমাত্র x1। তাহলে ভাইয়া x2 কেন হইলো না সেটা একটু দেখি। ভাইয়া ওটাকে যে হবে না কেমনে বুঝলাম? দিক কি সেম হয় না? চলো তো দেখি। এবার এই পার্টিকুলার পয়েন্টে রাখলে দিক কোন দিকে হবে সেটা একটু দেখি। এই জায়গায় রাখি, তাহলে দেখো এখানে রাখছে কি Q3 চার্জ, Q3 চার্জ মানে +1 কুলম্ব চার্জ, Q3 মানে +1 কুলম্ব। চিন্তা করো তো Q1 আর Q3 এর মধ্যবর্তী বলে তো F1, তাই না? Q1 আর Q3 এর বল হচ্ছে F1। Q1 এর চার্জ কত? +120। Q3 এর চার্জ কত? +120। +1 কে আকর্ষণ করবে না বিকর্ষণ? বিকর্ষণ করে কাছে আনবে না দূরে দেবে? দিল এইদিকে ধাক্কা, F1। ঠিক আছে, এবার আসি Q2 এবং Q3 এর বল হচ্ছে F2। Q2 এর চার্জ হলো -60 আর Q3 এর চার্জ হচ্ছে Q3 Q2 দুইটার চার্জ এক, মানে সমধর্মী না বিপরীত ধর্মী? তাহলে -60 +1 কে কি আকর্ষণ করবে না বিকর্ষণ? আকর্ষণ করে কি নিজের দিকে আনবে না দূরে ঠেলে দিবে? মানে তুমি আমার দিকে আসো, ওইদিকে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, তুমি আমার কাছে আসো, এরকম একটা অবস্থা। তাহলে দেখো তুমি যদি Q1 থেকে 6.82 মাইক্রোমিটার দূরত্বে রাখতা, বলের মান সমান হতো, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু বলের ডিরেকশন দেখো তো, দুইটা বল কি একই দিকে? একই দিকে পরস্পর। কিন্তু বল সমান হওয়ার জন্য কি হতে হয়? মান সেম হওয়া লাগে, দিকটাও সেম হওয়া লাগে। তাহলে x2 অবস্থানে কি মান এবং দিক দুটোই সমান? তাহলে সেই জায়গায় কি বল সমান হবে না? বুঝতে পারছি? এবার 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন বোঝানো হয়ে গেছে। ক্রিয়াশীল বলে লব্ধি শূন্য। লব্ধি মানে কি? যোগ। লব্ধি মানে যোগ। লব্ধি শূন্য বা নিরপেক্ষ বিন্দু। লব্ধি শূন্য মানে কি? বলের লব্ধি শূন্য মানে কোনো বল আছে? বলের লব্ধি শূন্য মানে কোনো বল আছে? তাহলে যেখানে কোনো বল নাই সেটাই নিরপেক্ষ বিন্দু, যেখানে কোনো বল নাই সেটাই নিরপেক্ষ বিন্দু। এখন দেখি তো দুইটা বলের লব্ধি কখন শূন্য হয়। দেখো আমি ধরো জানি না, তুমি পারবা। এই বস্তুকে এইদিকে আমি ধরো 20 নিউটন বলে টানলাম, এইদিকে ধরো আরো একজন ব্যক্তি 20 নিউটন বলে টানলো। বলতো বস্তুর উপর মোট ক্রিয়াশীল বল কত? বস্তুটার উপর মোট ক্রিয়াশীল বল কত? এইদিকে 20, এইদিকে 20, তাহলে বস্তু কার দিকে যাবে? বস্তু কার দিকে যাবে? কারো দিকেই যাবে না। লব্ধি কত তাইলে? লব্ধি 0। কখন হয়েছে? যখন বলদ্বয় পরস্পরের বিপরীত এবং তাদের মান সমান। তৃতীয় অধ্যায় শিখছিলাম লব্ধি বল সাম্য অসাম্য, যে দুইটা বল যদি পরস্পর বিপরীত দিকে হয়, তাদের মান যদি সমান হয়, তাহলে লব্ধি কত হবে? 0। তাহলে এখানেও তো লব্ধি 0 বলছে, মানে মোট বল 0। তাহলে দেখো তো কোথায় মোট বল 0 হচ্ছে বলো তো? x2 তে না? দেখো এই জায়গায় বলের মান সমান কিন্তু দিক তো সেম সেম, তাহলে এখানে তো 0 হবে না। কিন্তু এই জায়গায় বলের মান সমান দিক পরস্পরের বিপরীত। এই যে বলের মান সমান দিক পরস্পরের বিপরীত, তাহলে এখানে লব্ধি কত? 0। তাহলে ওই x2 পজিশনে লব্ধি কত? 0। এটাই তো চাইছে, যেখানে লব্ধি 0 সেখানে কোনো বল আছে? বল নাই, তার মানে নিরপেক্ষ বিন্দু। বুঝতে পারছি? আচ্ছা এবার দেখো কেন এখানে মানে Q 1.17 মিটার দূরত্বে কেন তোমার লব্ধি 0 হইল না? তুমি চিন্তা করো, এখানে একটা বস্তু আছে, তুমি এইদিকে টানতেছো F1 20 নিউটন বলে, আর একজন ওই একই দিকে টানতেছে 20 নিউটন বলে। বলের মান তো সমান, ওইখানেও x1 পজিশনে বলের মান সমানই ছিল, কিন্তু দিক একই দিকে, ওখানেও ছিল একই দিকে। বলতো এখন এই বস্তুটা কোন দিকে যাবে? তাহলে তো সামনের দিকে যাবে। 0 হইলে সামনের দিকে যাইতো, নিরপেক্ষ বিন্দু হইলো। তাহলে বলতো মোট ক্রিয়াশীল বল কত এখানে? 40। তাহলে তো 0 হইল না। 0 কখন হবে? যখন মান সমান এবং দিক বিপরীত। বলতো এই তিনটার মন্তব্য কি করতে পারবা?
তাহলে যদি বলে বলের মান সমান, চিন্তা ভাবনা নাই, সব হবে, x1 x2 যা আছে সব হবে। যদি বলে হচ্ছে কোথায় বল সমান, কোথায় বল সমান, চিন্তা করবা যে মান তো দুই জায়গায় সমান, দিক কি একই দিকে, দিক যদি একই হয় তাহলে হচ্ছে বল সমান, দিক যদি বিপরীত হয় তাহলে লব্ধি সমান। দিক যদি একই হয়, যে বল সমান কখন, যখন মান ও দিক একই। আর নিরপেক্ষ বিন্দু কখন, যখন মান সমান কিন্তু দিক বিপরীত। এই কথাটুকু মনে রাখা যাবে, মনে রাখা যাবে? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। Q2 প্লাস হইলে তাহলে উল্টা জায়গায় হইতো, ওইখানে হচ্ছে লব্ধি কি বলে শূন্য হইতো না, মাঝখানে লব্ধি শূন্য হইতো, ওইখানে দুইজন বিকর্ষণ করতো আর মাঝখানে দুইজন দুই দিকে টানতো, তাহলে বিপরীত দিক হয়ে গেল না। এটা যদি প্লাস হইতো, এই প্লাসকে নিজের দিকে সরি বিকর্ষণ করবে না, এদিকে ধাক্কা দেবে, এই প্লাসকে ওই দিকে ধাক্কা দেবে, তাহলে দুইটা দুই দিকে ধাক্কা দিচ্ছে না, তাহলে তো ওটাই নিরপেক্ষ বিন্দু, দুইটা বিপরীত দিক হয়ে গেল। আর ওই পাশে দুটো একই দিক হবে, দুইজনই ধাক্কা দিয়ে বাইরে বের করতে চাবে। বলো বুঝতে পারছো কিনা? আর কারো কোনো কোশ্চেন?